আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি শহনুর রহমান। তো আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছি এইচএসসি 25 ব্যাচের, সো আমাদের অ্যাডমিশনের জার্নিটা তো প্রায় শেষের দিকে। এখন পরীক্ষা বাকি বলতে শুধুমাত্র ঢাকার সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাটা বাকি আছে, যেটা আগে 7 কলেজ হিসেবে পরিচিত ছিল। সো এইখানে পড়লে তোমার সামনে ক্যারিয়ার অপরচুনিটিস কীরকম, ভার্সিটির মানে ভার্সিটি তো তারা রিসেন্টলি হলো, অ্যান্ড এখনকার তাদের ইন্টারনাল অবস্থা কীরকম, এটা জানার জন্য আমার মনে হলো যে আমাদের মুখ থেকে না শুনে কারেন্ট কোনো স্টুডেন্টের মুখ থেকে শোনাটা বেটার। সো এই জন্য আমরা আজকে একজন গেস্ট হিসেবে নিয়ে আসছি আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কারেন্টলি অধ্যয়নরত একজন স্টুডেন্টকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপুর নাম পরিচয়টা যদি একটু দিতেন, যে কোন ভার্সিটি, কোন ডিপার্টমেন্ট? আসসালামু আলাইকুম, আমি হামিমা আক্তার। আমি ফিলোসফি ডিপার্টমেন্টের 2022-23 সেশনের বর্তমান তৃতীয় বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। ওকে, সো আপু হলো ইডেনে পড়তেছেন, তাই তো? জি, আমি আচ্ছা, ইডেনে পড়তেছি। আপনি যখন ভর্তি হয়েছিলেন আর কি, তখন তো অ্যাকচুয়ালি 7 কলেজ ছিল, তাই তো? হ্যাঁ। সো তোমরা জানো যে তখন পরীক্ষার প্যাটার্নটা একরকম ছিল, তখন কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না, আমি যতদূর হ্যাঁ জানি। হ্যাঁ হ্যাঁ এবছর থেকে নেগেটিভ মার্কিংটা হ্যাঁ হ্যাঁ আছে ভার্সিটি হিসেবে মানে এক স্বীকৃতি পাওয়ার পর। সো আমি ফার্স্টে যদি জিজ্ঞেস করি যে মাঝে দিয়ে যে একটা টার্মোয়েল চললো, যে স্টুডেন্টরা দাবি করলো যে আমাদের 7 কলেজ থেকে অ্যাকচুয়ালি ভার্সিটি করতে হবে, তখনকার টাইমটা কীরকম ছিল? মানে ওই পুরা জার্নিটার ব্যাপারে যদি একটু ছোট করে ওই বলতেন। জার্নিটা বলতে, ওই সময়টাতে হচ্ছে আমাদের এক্সাম চলতেছিল। আমাদের একাডেমিক এক্সামগুলো হচ্ছে ওনারা চালিয়ে নিচ্ছিল, বাট আন্দোলনের জায়গায় চলতেছে। হুম হুম। আমাদের একাডেমিক কাজগুলো আমাদের একাডেমিকভাবে চলতেছিল, সেখানে একাডেমিকভাবে কোনো বিঘ্ন হয়নি। বাট মাঝে মাঝে এক্সাম রেজাল্ট পাবলিশ করতে একটু লেট হয়েছে, জাস্ট এইটুকুই। আচ্ছা, সো 7 কলেজ যেটা আগে ছিল, স্টুডেন্টদের মাথায় সবসময় চলতো যে আমরা এটাকে একটা অপশন হিসেবে নিব কিনা, কারণ কিছু ইস্যুস ফ্র্যাঙ্কলি বলতে আগে থেকে আমরা জানি ছিল। যেমন রেজাল্ট পাবলিশ একটা ইস্যু ছিল, রেজাল্ট পাবলিশ হতে টাইম লাগতো, সেশন জটের একটা সমস্যা ছিল। সো এখন যেহেতু ভার্সিটি হয়ে গেছে, মানে কি কি ইমপ্রুভমেন্ট আসছে, আর এখন কি ওই ইস্যুগুলো আছে কিনা? এখন যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে, এখন ভর্তি হতে হলে এখন তো আর ওই রকম সেশন জট নেই। যখন আমরা ভর্তি হয়েছি তখন, এখন এই যে আমরা 2023 সালের অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু হয়, তাহলে সে অনুযায়ী আমরা কিন্তু সেশন জটে পড়তেছি না। ঠিকমতো এক্সাম হচ্ছে, এক্সাম রেজাল্ট পাবলিশ হচ্ছে, তারপর হচ্ছে ঠিকমতো এক্সাম মানে কি এক্সাম বিভিন্ন সেশনের এক্সামগুলো খুব কম সময়ের মধ্যে সেগুলো কমপ্লিট করতেছে ম্যামরা, স্যাররা। তারা যতটুকু পারতেছে মানে কি তারা রানিং স্টুডেন্টদেরকে কিভাবে সব একাডেমিক কার্যকলাপগুলো সঠিকভাবে মানে কি শেষ করা যায়, সে কাজগুলো তারা নিয়মিত মানে কি করে যাচ্ছে। আচ্ছা, যাক। সো অ্যাপারেন্টলি যেটা বলছেন যে আগে যে ইস্যুগুলো ছিল ওগুলো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ঠিক হইতেছে, তাই তো? আচ্ছা, সো অবভিয়াসলি আমি যদি চিন্তা করি যে ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে ঢাকার বাইরে অ্যান্ড ঢাকার ভিতর, মানে বাইরে আর ভিতরে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো রকমই ম্যাটার করে, ঠিক আছে? অবভিয়াসলি আমি নিজেও অ্যাডমিশন টাইমে স্টুডেন্টদের বলি যে তোমার যদি সাবজেক্ট প্রেফারেন্স থাকে, ভালো সাবজেক্ট যদি তুমি ঢাকার বাইরে পাও, অবভিয়াসলি যাও। বাট ঢাকার মধ্যে থাকারও অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজ আছে, ওটা আমরা যতই মানে না বলি, আছে একটা অ্যাডভান্টেজ এক্সিস্ট করে। অবশ্যই। সো অবভিয়াসলি এখন ঢাকার মধ্যে ভার্সিটিগুলোর মধ্যে আরেকটা অপশনও অ্যাড হলো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সো আপু যেহেতু ইডেনে আছেন, আমি যদি আপাতত ইডেনের পড়াশোনার অবস্থা অ্যান্ড ওভারঅল জিনিসটা নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, কারণ অনেক মেয়ে আছে যারা ঢাকার বাইরে পড়তে যায়, তাদের পক্ষে পসিবল না। সো ঢাকার মধ্যে তাদের অপশন ঢাকা ইউনিভার্সিটি ছিল, জগন্নাথ ছিল, এগুলোর বাইরে যেহেতু এগুলোর এক্সাম শেষ, ইডেন একটা অপশন আছে। সো এখন ইডেনের পড়াশোনা ওভারঅল অবস্থাটা কি? আচ্ছা, আগে যেহেতু আপনি বলছেন ঢাকার ভিতরের পড়াশোনার কথা, সেটা আগে আমি ক্লিয়ার করি। ঢাকার মধ্যে কেন বেছে নেওয়া উচিত, মানে ইডেনকে বেছে নেওয়া উচিত, আমার মনে হয় আমরা যখন দেশের বিভিন্ন বাহির ইউনিভার্সিটিতে পড়তে যাই, দেশের বাইরে মানে কি ঢাকার বাইরে পড়তে যাই, তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে কি জব করার জন্য হচ্ছে আবার কিন্তু শহরেই ব্যাক করা লাগে। কারণ আমাদের মানে কি জবের যে অপরচুনিটিগুলো আছে তখন কিন্তু এই মানে কি আমাদের শহর থেকেই হয়, মানে ঢাকার মধ্যেই হয়। তখন কিন্তু আমাকে আবার নতুনভাবে এসে কিন্তু ঢাকায় সেট আপ হতে হয়, ঢাকার রাস্তাঘাট চিনতে হয়। সেক্ষেত্রে আমার কিন্তু এই যখন আমি ঢাকার মধ্যে থেকে পড়াশোনা করতেছি, মোটামুটি আমার এগুলো কভারেজ হচ্ছে, কোথায় কি আছে, কিভাবে এক্সাম দিতে হবে, সবগুলো আমরা মানে কি প্রিপেয়ার হয়ে যাচ্ছি। এতে করে আমাদের সময় কম নষ্ট হচ্ছে, আমরা ভালোভাবে প্রিপেয়ার হতে পারছি। দ্বিতীয় কথা, ভাইয়া বলেন যে আমার হচ্ছে ইডেনের কথা, ইডেনের অপরচুনিটি কীরকম। আমি যখন ইডেনে ভর্তি হই, মানে কি আমার যখন অ্যাডমিশন চলে,
তখন আমার বিভিন্ন জায়গায় চান্স হচ্ছিল, সাবজেক্ট আসছিল, বাট ভালো সাবজেক্ট আসছিল না, আমি ঢাকার বাইরে আমাকে পড়তে দিবে না, বাট এরকম বিষয়গুলো আসছিল। এটা মেজরিটি ফ্যামিলিতে হ্যাঁ, ইস্যু থাকে যে মেয়েদের তারপর ঢাকার বাইরে দেয় না। তারপর হচ্ছে আমি ইডেনকে বেছে নিই যে যেহেতু আমাকে চাকরি করতে হবে, আমার ঢাকার মধ্যে থাকতে হবে, যেহেতু মেজর অপরচুনিটিগুলো ঢাকার মধ্যেই হয়, Okay. তাহলে হচ্ছে আমি এখানেই থাকবো। তো তখন আমি ইডেনকে বেছে নিই। তারপর আমি যখন ইডেনে ভর্তি হই, ইডেন সম্বন্ধে অনেকের অনেক নেগেটিভ ধারণা ছিল, বাট যখন আমি ইডেনে ভর্তি হই তখন আমার সব নেগেটিভিটি ভেঙে যায়, তখন আমার পজিটিভ দিকগুলো সামনে আসে। কিন্তু এখানে ভর্তি হওয়ার পর আমি তার ফেসিলিটিসগুলো যেগুলো দেখতে পাই, মানে কি প্রতি মাসে মাসে আমাদের কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম হচ্ছে, কীভাবে ভালোভাবে পড়াশোনা করা যায়। এখানে ডিবেটিং ক্লাব আছে, এখানে হচ্ছে কেরিয়ার ক্লাব আছে, রিসার্চ ক্লাব আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখতে পারেন, তারা কিভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়, এখানে সব কিছু হচ্ছে। তারপর পড়াশোনার মানের কথা বলতে গেলে আমি এখানে পড়াশোনার মান 100-তে 100 দিব, কারণ এখানে প্রত্যেকটা ম্যাম, ডিপার্টমেন্টের প্রত্যেকটা ম্যাম স্যার স্টুডেন্টকে খুব সুন্দরভাবে গাইডলাইন করে যাচ্ছে, কিভাবে রেজাল্ট ভালো করা যায়, কিভাবে পড়াশোনা করা যায়, কিভাবে পড়াশোনা করলে একটা স্টুডেন্ট খুব ভালো একটা পজিশনে যেতে পারবে। ম্যামরা খুব সুন্দরভাবে হচ্ছে স্টুডেন্টকে করে যাচ্ছে, গাইড করে যাচ্ছে। হ্যাঁ গাইড করে যাচ্ছে। আচ্ছা, সো মানে যেটা অ্যাপারেন্টলি লাগতেছে যে ফ্যাকাল্টি হেল্পফুল, তাই তো? হ্যাঁ, ওকে। এটা অনেক জায়গাতে ইস্যু থাকে যে কিছু ফ্যাকাল্টি হেল্পফুল হয়, কিছু ফ্যাকাল্টি হয় না। সো ফ্যাকাল্টি হেল্পফুল হলে এটা অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট। সো আমি যদি মানে আপনাকে কম্পেয়ার করতে বলি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা অপশন হিসেবে নিবে কিনা, যেহেতু তাদের হাতে আর একটা অপশনই আছে। আমার মনে হয় এখানে অপশন না নিই, এখানেই এক্সামটা দেওয়া উচিত। ওকে। কারণ আমরা হচ্ছে যখন কি বলবো, মানে আমরা যখন পড়াশোনা করব, মানে পড়াশোনা শেষ করব, তখন কিন্তু আমাকে এখানেই আসতে হবে, আমার ঢাকার মধ্যেই আসতে হবে। তো এই ঢাকার মধ্যে এসে আমাকে আবার নতুনভাবে নিজেকে সেট আপ করা, নিজেকে হচ্ছে আবার নতুনভাবে মানে কি বলবো, নিজেকে প্রিপেয়ার করা, চাকরি গুছিয়ে নেওয়া, প্রিপেয়ার করা, তখন আমার এতে করে সময় লস হচ্ছে, এতে আমার একটা শরীরের উপর ঝাড়নি মানে কি খুব ধকল যাচ্ছে। এটা থেকে দূর করার জন্য আগেই আমি যদি এখানে এসে যদি আমি পরিবেশের সাথে মানানসই হয়ে যাই, তাহলে তো আমার অত বেশি আর কষ্ট হচ্ছে না। আমি আমার মানে কি চাকরির প্রিপারেশনগুলো খুব ভালোভাবে নিতে পারতেছি, আমি চারপাশগুলো ভালোভাবে বুঝতেছি, কিভাবে প্রিপারেশন নিলে আমি কিভাবে আগাতে পারবো, হ্যাঁ ওইগুলো হচ্ছে খুব ভালোভাবে মানে কি করতে পারবো। ওকে, সো অ্যাপারেন্টলি তোমরাও শুনলা যে বিগত বছরের হিসাবগুলো একরকম ছিল, যেহেতু এই বছর স্বীকৃতি দিয়ে দেওয়া হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে। সো আগের ইস্যুগুলা মোটামুটি মিটমাট করা ট্রাই করা হচ্ছে বা হয়ে গেছে অলরেডি, সামনে আরও বেটার হবে, ঠিক আছে। অ্যান্ড ইস্যুজের কথা যদি বলি, সব জায়গাতেই কম বেশি কিছু না কিছু ইস্যুস থাকবেই। তোমার হাতে যেহেতু অ্যাডমিশনের লাস্ট আর একটা অপরচুনিটি আছে, ছেলে হোক মেয়ে হোক, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টোটাল 7টা ভার্সিটি ইনক্লুডেড হইতেছে, তাই তো? সো অবভিয়াসলি ওটা তুমি একটা অপশন হিসেবে নিতে পারো। অ্যান্ড অবভিয়াসলি তুমি আপুর মুখে শুনলা যে এখনকার পড়াশোনার অবস্থাটা কীরকম, আগে কীরকম ছিল। সো অবভিয়াসলি তুমি যদি চাও, যেহেতু হাতে একটা অপশনই আছে, এই লাস্ট মোমেন্টে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আরেকটা ট্রাই করতে পারো। সো আপু, আপনি যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি আগামী মানে কি বলবো, আমরা যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে আমি একটাই কথা বলবো, যদি আমার কেরিয়ারকে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, আমার কেরিয়ারকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, ভালো একটা জবের জন্য আশা করতে চাই, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বেছে নেওয়া উচিত। কারণ আমি যদি ঢাকার মধ্যে চলে আসি, তাহলে ঢাকার যে ফ্যাসিলিটিসগুলো, ঢাকার যে পরিবেশ, সেই পরিবেশের সাথে আমি ইজিলি মানিয়ে নিতে পারতেছি, সেভাবে হচ্ছে আমি আমার ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবো। সেই সাথে সাথে কিভাবে আমরা চাকরি করব, কিভাবে ভালো পজিশনে পৌঁছাবো, সেইখান থেকে মানে কি আমাদের যেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো আছে তাদের সেভাবে গাইডলাইন করে দিবে যে তোমার কখন কি করা উচিত। সেক্ষেত্রে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সকলকে মানে কি ভর্তি হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই 4 বছরে মোটামুটি 4 বছর ঢাকায় থাকলে মোটামুটি বোঝা হয়ে যায় যে অ্যাকচুয়ালি কীভাবে এই শহরটাতে চলতে হবে আর কি। প্রথম দিকে যারা ঢাকার বাইরে থেকে আসে একটু ভালোই ঝামেলা হয়। সো যাই হোক, আজকে একটাই উদ্দেশ্য ছিল যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং কোনো স্টুডেন্টকে নিয়ে এসে তার মুখ থেকে শোনা যে এখনকার ভিতরের অবস্থা কীরকম, মাঝের টার্মোয়েলটার পরে এখন স্টেবল হয়েছে কিনা, ইস্যুসগুলো ফিক্স হয়েছে কিনা, যা আপুর মুখে তোমরা শুনলা, ঠিক আছে। সো আপু, অনেক অনেক ধন্যবাদ আজকে সময় করে আসার জন্য। সো আপুকে আমি আবারও ধন্যবাদ জানাবো, অ্যান্ড তোমাদেরকে ধন্যবাদ জানাইতেছি যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পডকাস্টটা দেখলা।
সো আপু অনেক অনেক থ্যাংক ইউ। সো এর মাধ্যমে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আগামীতে অন্য কোনো পডকাস্টে দেখা হবে। তার আগ পর্যন্ত টাটা।